এবারে আমরা আমাদের মধ্যে যাকে বারে বারে বিভিন্ন বক্তা তারা উল্লেখ করলেন, এতক্ষণ যাদের কথা আমরা শুনলাম তারা সকলেই অসম্ভব বাগ্মী এবং আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম তাদের কথা। কিন্তু তারাও বারে বারে যার কথা বলছিলেন এবং অনেকটা কুণ্ঠাবোধ করছিলেন তার সামনে বলবো, তো এবারে তার কথা আমরা শুনবো এবং আমরা সকলেই, আমাদের সকলেরই তিনি অভিভাবক তুল্য একজন অধ্যাপক। স্যারকে আমি আহ্বান জানাচ্ছি, তিনি ডক্টর তপোধীর ভট্টাচার্য। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যাপক ছিলেন, আসাম বিশ্ববিদ্যালয়ের তিনি উপাচার্য ছিলেন। ইউজিসি তাকে এমিরেটাস অধ্যাপকের সম্মান প্রদান করেছে এবং যিনি পড়িয়েছেন একাধারে গৌহাটি, উত্তরবঙ্গ, দিল্লি, আসাম এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে। আর একদম সময় নষ্ট করব না, স্যারকে আমি সরাসরি আহ্বান জানাচ্ছি। স্যার আজকে আমাদের সামনে বলবেন আধুনিকতা ও সাহিত্যের স্বরান্তর এই প্রসঙ্গে। আমরা আহ্বান জানাচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধার একজন মানুষ, স্যার ডক্টর তপোধীর ভট্টাচার্যকে। ধন্যবাদ দেবযানী। আমি এতক্ষণ খুব মনোযোগী ছাত্রের মতো প্রথম থেকে শেষ পর্যন্ত সবার কথা শুনেছি। আমাকে আজকে দেবযানী কিংবা দেবযানী সম্ভবত আমাকে যখন আজ সকালে বসে বলে যে স্যার আপনার তো একদম শেষ দিকে বলবেন, তো আপনি কি 5টার সময় এসে ঢুকবেন? আমি বললাম না, আমি 3টের সময়ই আসবো। কিসের জন্য? হ্যাঁ, তো কিসের জন্য? কারণ আমি যদি শুধু বলে যাই তাহলে বাড়িতে বসে আয়নার সামনে বলে গেলেই হয়, কেউ শুনলো কিংবা না শুনলো কি আসে যায় তাতে। কিন্তু আমার তো শ্রোতা হিসেবে একটা ভূমিকা থাকা উচিত। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি সবার কাছ থেকেই কিছু বোঝার আছে, কিছু পাওয়ার আছে, এবং আজকে আমি অনেকখানি পেয়েছি। যেমন একদম প্রথম বক্তা আমি বলবো, আমি প্রবীরকে ধরছি না, যে অধ্যাপক সাবিত্রীনন্দ চক্রবর্তী খুবই অত্তরিত ভঙ্গিতে আমাদের কাছে দেখার মাহাত্ম্যটা প্রকাশ করলেন। আমি নিজেও বহু জায়গায় দেখার কথাটা বলি, বিশ্বাস করি যে পয়েন্ট অফ ভিউ, দৃষ্টিকোণ, সেটাকে আমি বলি বিশ্ববিখ্যাত। পৃথিবীকে দেখার যে বিশেষ দৃষ্টি সেইটে। তবে কিনা এটাও বলি আমি যে আমাদের সবারই তো একজোড়া চোখ আছে, কিন্তু আমরা তা দিয়ে শুধু তাকাতেই জানি, দেখতে শিখিনি। সেই জন্য আজকে যখন সাবিত্রী আগাগোড়া ওই দেখার স্তোত্র পাঠ করলেন বলা ভালো, বা দেখার মধ্যে যে কত নান্দনিক বোধ, প্রত্যয় ইত্যাদি লুকিয়ে আছে তাই প্রকাশ করলেন। একটি কথা শুরুতেই বলি যে আমরা যারা সাহিত্যের ছাত্রছাত্রী, আমাদের একটা বড় গুণ কিংবা দোষ জানি না, আমরা কখনো কারোর সঙ্গে একমত হই না। আমি সেই একমত হওয়াটাকে খুব গুরুত্ব দিচ্ছি না। দ্বিতীয়ত, যখন বাংলাদেশ থেকে আমাদের বোন নাহিদা আশরাফি খুবই যত্ন নিয়ে আমাদের কাছে ওই লোকে যেভাবে বাগানে গিয়ে নানা রকম ফুল পেরে নেয় তারপর মালা গাঁথে, তেমনি করে সে অনেক কবিতার ফুল দিয়ে মালা গেঁথে আমাদের কাছে উপহার দিয়েছে। নাহিদার কথাটাও আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি। আসল কথাটা কি, যেটা নাহিদা তার মতো করে শেষ দিকে বলছিল, আসল কথা হচ্ছে সংযোগ। কারণ সেই যে কবে গয়েটে বলে গিয়েছিলেন না, আর্ট ইজ কমিউনিকেশন, শিল্প মানে হচ্ছে সংযোগ, কবিতা মানেও সংযোগ, ছোট গল্প মানেও সংযোগ, উপন্যাস মানেও সংযোগ, এবং এর বাইরে যা কিছু আছে যা আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করি সবই সংযোগ। তাহলে আজকে যে আধুনিকতা নিয়ে আমরা কথা বলছি এবং আধুনিকতার স্বরান্তর নিয়ে, আমার এটা প্রতিশ্রুতি ছিল, যদিও আমার কাজ, আমি যেহেতু সাহিত্যের ছাত্র, আমি 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 সাহিত্যের ছাত্র
অন্তত 75% কিংবা তারও চেয়ে বেশি সমাধা করে দিয়েছেন অধ্যাপক সাবিত্রীনন্দ চক্রবর্তী এবং শ্রীমতী নাহিদা আশরাফি। ফলে আমার কাজটা খুব সহজ হয়ে গেছে, এটা আমি ভাবতেই পারি। তো আধুনিকতাও কিন্তু সংযোগের আধুনিকতা। কেননা আমি যখনই যেখানেই থাকি না কেন, আমার কাছে যদি সেটা কমিউনিকেট করতে পারে, জীবনের সত্য সাহিত্যের সত্য হিসেবে পরিবেশন করে আমার কাছে পৌঁছে দিতে পারে, তাহলেই তার সার্থকতা। তা যদি না হবে, তাহলে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বোধ কাব্যের মধ্যে আমরা উপনিবেশিত সমাজের আরতি এবং মুক্তি স্বপ্ন খুঁজি কেন? আসলে আমরা যাই পড়ি, কবিতাই পড়ি, ছোট গল্পই পড়ি বা উপন্যাসই পড়ি, আমরা যে মাধ্যমেই পড়ি না কেন, এটা আমাদের মনে রাখতেই হয় যে আধুনিকতা মানে শুধুমাত্র বিষয়বস্তুর আধুনিকতা নয়, আধুনিকতা মানে শুধু মাধ্যমের আধুনিকতা নয়, আধুনিকতা মানে শুধু রচনা শৈলীর আধুনিকতা নয়, আধুনিকতা একটা সামগ্রিক ব্যাপার। এবং এইখানেই বোধের প্রশ্ন, এবং এখানেই হচ্ছে গিয়ে ওই দেখার প্রশ্ন, যেটা সাবিত্রী বলছিলেন। তো আমি কথাটাকে তো এইখানে থামিয়ে দিতে পারি না, সেই সঙ্গে আমি আরো কিছু কথা যোগ করতে চাইছি। ও হ্যাঁ, একটি কথা শুরুতেই কবুল করে নিচ্ছি, আমি সম্ভবত একটি পেয়ালার মধ্যে একটা মহাসমুদ্রকে ধারণ করার বেয়াদবি করতে চলেছি। অতএব যতক্ষণ আমার পক্ষে বলা সম্ভব, এবং আমার মনে হবে যে আমার যারা দর্শক শ্রোতা আছেন এই প্রতীত বাস্তবের, যাকে ইংরেজিতে ভার্চুয়াল রিয়েলিটি বলি আমরা, আমি বলি প্রতীত বাস্তবে, তাদের ক্লান্ত করা আমার অভিপ্রেত নয়। সুতরাং কথাগুলো এবার, আসল কথাগুলো এবার তাহলে শুরু করা যাক। আমি যাকে বলছি সংযোগের আধুনিকতা, কার সঙ্গে কার সংযোগ? কবি লিখিয়ের সঙ্গে একজন পাঠকের, সম্ভাব্য পড়ুয়ার। আরেকটা কথা কিন্তু চমৎকার বলে দিয়ে গেছেন সাবিত্রী আমাদের কাছে, যে একজন দার্শনিক আর এবং একজন, তিনি ঔপন্যাসিক বলেছেন, আমি না হয় শব্দটা খানিকটা সংশোধন করে বলি, একজন কথাকার কিংবা আখ্যানকারের মধ্যে আসলে কিন্তু কোনো তফাৎ নেই। দুজন দুটো আলাদা পথ ধরে চলেন, তাদের পথিক বৃত্তি আলাদা গোত্রের, কিন্তু তাদের লক্ষ্য কিন্তু একটাই। দর্শন কি? দেখা। আমরা যে তত্ত্ব শুনলেই আটকে উঠি, কেউ বা এটাকে নানা রকম ভাবে ঠাট্টা বিদ্রুপ করি প্রকাশ্যে কিংবা গোপনে। তত্ত্ব মানে কি? বিশেষভাবে দেখা। থিয়া ক্রিয়াপদ গ্রিক, সেখান থেকেই তো এসছে। থিয়েটার, দৃশ্য প্রপঞ্চ, থিওরেম, জ্যামিতির উপপাদ্য সম্পাদ্য, সেই একই থিয়া ক্রিয়াপদ। থিওরি মানে তত্ত্ব, তাই। তাহলে দেখাই যদি হয় আমাদের নিষ্ঠ, তাহলে ভয় পাওয়ার তো কিচ্ছু নেই। তত্ত্ব মানে হচ্ছে প্রণালীবদ্ধ চিন্তা। যাই হোক, আমরা যখন আধুনিকতা নিয়ে কথা বলি, আমরা যা বাংলা সাহিত্যের ছাত্রছাত্রী, তো এইখানে মূলত সবাই সমবেত হয়েছি, তো আমরা কিন্তু কতগুলো, আমাদের সরলতা বড় মর্মস্পর্শী। বইপত্রে যা আছে তাকে আমরা বেদবাক্য মনে করি এবং তাকে কখনো প্রশ্ন করার বেয়াদবি করি না, কিন্তু প্রশ্ন করতে হয়। আমি অন্যত্র বলেছিলাম, এখানে নয় অন্য কোথাও, ইদানিং নানা জায়গায় বলতে হয় তো, যে প্রকৃত আধুনিক হচ্ছে সেই যে বিনা প্রশ্নে কিচ্ছু গ্রহণ করে না, সবকিছুকেই প্রতিপ্রশ্ন দিয়ে বিদ্ধ করে, সবকিছুর পেছনে যুক্তির শৃঙ্খলা খুঁজে, কারণ খুঁজে। তার মানে কি? মানে হচ্ছে আমাদের চারদিকে যা কিছু ঘটছে, ঘটে চলেছে, এবং সেই ঘটমান যে প্রবাহ, সেখান থেকে অঞ্জলি ভরে যে লিখিয়ে কবিরা
আমাদের কাছে উপস্থাপিত করছেন, নান্দনিক প্রত্যয়ে তাদের জারিত করে তারা কিন্তু আমাদের প্রশ্ন করতেই শেখাচ্ছেন। সেই জন্যই বলছি যে আমাদের ছেলেবেলা বলতে যখন থেকে একটু একটু এই সমস্ত নিয়ে পড়াশোনা করার সময় বা সুযোগ এলো, তখন থেকে যে আমাদের শেখানো হয় যে দেখো বাপু, আমাদের বাংলা সাহিত্যের প্রাচীন যুগ আছে, আদিমধ্য যুগ আছে, অন্তমধ্য যুগ আছে, এবং তারপরে একটানা একটা আধুনিক যুগ চলছে। ভালো কথা। কখন শুরু হলো আধুনিক যুগ? 1801। তাহলে 1760 সালে ভারতচন্দ্র রায় গুণাকর যে পৃথিবী থেকে বিদায় নিলেন, মধ্যযুগের শেষ কবি, কোনো অসুবিধে নেই তাতে। কিন্তু 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজ তার আগের বছর প্রতিষ্ঠিত হচ্ছে, এবং 1801, 2, 3 থেকে মোটামুটি 1813 পর্যন্ত নানাজন নানা গদ্য, আখ্যায়িকা, অনুবাদ হোক যাই হোক আমাদের কাছে উপস্থাপিত করছে। সময়ের হিসেবে তারা তো 1801 সালের পরে, অবশ্যই তারা আধুনিক। আরো একটুখানি এগিয়ে গিয়ে দেখি যে নানা ধরনের নাটক ইত্যাদি লেখা হচ্ছে 19 শতকে, যার বিষয়বস্তু খুঁজতে গিয়ে তারা, যেহেতু বাঙালির জীবনে তারা ঐতিহ্য খুঁজে পাচ্ছেন না, তারা রাজপুতানায় যাচ্ছেন। টড সাহেব, কর্নেল টড, এনালস এন্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান লিখে অনেকের সুবিধে করে দিয়েছেন। মায় পদ্মিনী উপাখ্যানের রচয়িতা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় অবধি, তাতে কোনো অসুবিধে নেই। আর নাটক যারা লিখছেন তারা পৌরাণিক নাটক খুঁজছেন, ভক্তিমূলক নাটক খুঁজছেন। তাহলে 1801 সালের পরে যারাই এসেছেন, তাদের কাউকে লঘু করছি না, কিন্তু সে রামনারায়ণ তর্করত্নই হোক, অনেক পরে ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদী হন, বা গিরিশচন্দ্র ঘোষ, যাকে আমরা আমাদের পূর্বজরা, বাঙালি পূর্বজরা তাকে বঙ্গের শেক্সপিয়ার বলে একেবারে আকাশে তুলে দিয়েছিলেন, তো তিনি অবশ্যই আধুনিক। তিনি লিখছেন বিল্বমঙ্গল, তিনি লিখছেন এরকম আরো অনেক। আমি এগুলোর এইখানে তালিকা দিতে আসিনি, আমি শুধু দৃষ্টান্ত হিসেবে বলছি। সুতরাং সময়ের নিরিখে তারা তো অবশ্যই আধুনিক, মনে প্রশ্ন জাগে না? আচ্ছা, সাহিত্যের ইতিহাসের দিকে দেখুন। ঈশ্বরচন্দ্র গুপ্ত, যিনি সংবাদ প্রভাকরের সম্পাদক ছিলেন, যার ভক্ত ছিলেন স্বয়ং সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি ঘোর নারী বিদ্বেষী এক মানুষ ছিলেন। তো আমাদের এই পৃথিবী কি শুধু আমরা যারা পুরুষ নর তাদের নিয়ে গঠিত? নারীরা কোথায় যাবে? তখন ইংরেজি শিক্ষার প্রসঙ্গ আসছে, এবং মেয়েরা সব এবিসিডি শিখে বিবিসে যে গড়ের মাঠে হাওয়া খাবে, এটাই ছিল গিয়ে তার চিন্তার কারণ। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই যখন আরো খানিকটা পরে বিধবা বিবাহ নিয়ে আন্দোলন করছেন ইত্যাদি, তখন ঈশ্বরচন্দ্র গুপ্তের ভূমিকা কি ছিল? অসুবিধা হচ্ছে না? কিন্তু আমরা তো কখনো, আমাদের তো তথাকথিত যে শ্রেণীকক্ষগুলো, আমি নিজেও কিন্তু মাস্টারমশাই প্রায় 47 বছর পড়িয়েছি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। হঠাৎ শুনলে কেমন অবাক লাগে না? বিস্ময় প্রকাশ করতে হয়, কিন্তু সত্যি তাই। আমি স্কুল থেকে আমার জীবন আরম্ভ করেছি, শিক্ষকতার জীবন। যাই হোক, তো আমরা আমাদের সাহিত্যের ইতিহাসে সব বাঘা বাঘা মানুষজন আছেন, পণ্ডিত আছেন, তাদের পাণ্ডিত্য সম্পর্কে আমি এত স্পর্ধা নেই, আমি কোনো সন্দেহ প্রকাশ করছি। কিন্তু যাকে আমরা যুক্তি শৃঙ্খলা বলি সেটা যেন খুঁজে পাচ্ছি না। রেশনালিটি যে থাকে আর্গুমেন্টের, আমার বক্তব্য বিন্যাসের, সেটা খুঁজে পাচ্ছি না। আরো সংক্ষেপে বলছি, ঈশ্বরচন্দ্র গুপ্ত আধুনিক, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ও আধুনিক, যিনি মেঘনাদ বোধ কাব্যের মতন শৃঙ্খল মোচনের কাব্য লিখলেন, মাইকেল মধুসূদন দত্ত, তিনিও আধুনিক। বিহারীলাল চক্রবর্তী ভোরের পাখি রবীন্দ্রনাথের মতে তিনিও আধুনিক, রবীন্দ্রনাথও আধুনিক। তার আরো পরে কল্লোল যুগের যারা ছিলেন তারাও আধুনিক, কল্লোল যুগের আরো একটু পরে যারা এলেন তিন বারুজ্জে, তারাও আধুনিক, তিন বারুজ্জে আধুনিক, সতীনাথ ভাদুরীও আধুনিক, সমরেশ বসুও আধুনিক। একই মাপকাঠি দিয়ে আধুনিকতাকে তো বিচার করা যাচ্ছে না,
অথচ আমরা কখনো পাল্টা প্রশ্ন করিনি। দোষ আমাদের না। আমাদের সব সময় আমাদের শ্রেণী কক্ষে কি, হোয়াট যাকে বলি ইংরেজিতে, এই প্রশ্নের উত্তর খুঁজতে শেখানো হয়। কখনো শেখানো হয় না কেন এই প্রশ্নটা করো বেয়াদবের মতন, কেন আপনি যেটা বলছেন সেটাকে মেনে নেব, প্রতি প্রশ্ন করতে শেখানো হয় না। কিন্তু আজকে যখন প্রতি প্রশ্ন করতে থাকি, আমরা গিয়ে কোথায় দাঁড়াই? এখন এই যে আধুনিকতা, তাহলে সেটা কিসের আধুনিকতা? প্রশ্নহীন মানসিকতার আধুনিকতা। প্রশ্নহীন মানসিকতা তো জড়তার লক্ষণ, এ তো চৈতন্যের লক্ষণ নয়। তাই আমাদের চৈতন্য তো অবিভাজ্য। সেই অবিভাজ্য চেতনায় যখন পক্ষাঘাতগ্রস্ত হই আমরা, আমাদের মনে কিন্তু কোনো খটকা লাগে না। ফলে ওই সময় যে সাহিত্য রচিত হয়, এ সময় যে সাহিত্য মাধ্যমগুলোকে আমরা খুঁজি, সেই সব মাধ্যমের আধুনিকতা কথাটা একটু ভালো করে লক্ষ্য করুন, যে মডার্নিটি অফ মিডিয়াম, মিডিয়াম বলতে উপন্যাস, ছোট গল্প, নাটক, কবিতা, কবিতার কত নানা ধরন, তার ভাষার আধুনিকতা কোথা থেকে আসে? আমার চেতনাকে বহন করে বলেই তো ভাষা ভাষা, নইলে ভাষা আর কি? ভাষা সংযোগের বাহন অবশ্য, কিন্তু কিসের সংযোগ ঘটায়? চৈতন্যের সঙ্গে চৈতন্যের সংযোগ ঘটায়। একদিকে দাতার চৈতন্য, মানে যিনি লিখিয়ে তার, আরেকদিকে যিনি গ্রহিতা পাঠক তার চৈতন্য। তার মানে অনেকগুলো গুঁজামিল আমাদের এতে আছে। একবার খানিকটা রেগে গিয়েই আমি একটা বই লিখে ফেলেছি। সেটা পুস্তক বিপণী থেকে বেশ কিছু বছর আগে বেরিয়েছিল। দ্বিতীয় পরিবর্ধিত সংস্করণ বেরোনোর পরে এই অতিমারির সময় আমি আটকে গেছি। তৃতীয়টা এখন কাজ চলছে, বলা যায় সে প্রায় 1 বছর হয়ে গেল। তো সেখানে কিছু নতুন নতুন কথা আমি বলার চেষ্টা করেছি। কিন্তু আমি কেন আমার এই বইটার কথা উল্লেখ করলাম, সেইখানে আমি এই গুলমেলে জায়গাটা থেকে বেরোনোর জন্য, আধুনিকতার প্রকৃত সংজ্ঞা খোঁজার জন্য আমি একটা প্রস্তাব করেছিলাম। কেউ লক্ষ্যই করেনি, বই কেউ পড়ে কিনা তাও জানি না। তো সেটা হচ্ছে এই যে একই যদি আধুনিকতা হয় তাহলে অসুবিধে হয়। বরং আধুনিকতাকে কত কিছু পর্বে ভাগ করি না কেন? যেমন 19 শতকের যে আধুনিকতার সূত্রপাত হয়েছিল, যখন সামন্ত যুগের অবশেষ রয়ে গেছে। আচ্ছা ভাবুন তো, যে সমাজে সতীদাহ প্রথার রোধ হলো সেটা আলাদা কথা, কিন্তু 19 শতকের শুরুতে তখন কিন্তু আমাদের পণ্ডিতদের হিসেব অনুযায়ী আধুনিক যুগ শুরু হয়ে গেছে, মানে আধুনিকতা শুরু হয়ে গেছে। কিন্তু সতীদাহর মতো একটা বিভৎস প্রথা রোধ করার জন্য তখন আন্দোলন করতে হয়। আরো বেশ খানিকটা এগিয়ে গিয়ে একদিকে বিধবা বিবাহ প্রচলন করার আন্দোলন, আরেকদিকে মেয়েদের স্ত্রী শিক্ষা জন্য আন্দোলন। বেথুন সাহেব ছিলেন ভাগ্যিস, তার সঙ্গে আমাদের মদন মোহন তর্কালঙ্কার, এবং গতকাল মাত্র আমবাজার আমাদের জাতীয় শিক্ষক বিদ্যাসাগরের, আমি এই কথাটা আমি সব জায়গায় বলি এখন, আমাদের যদি কোনো শিক্ষক দিবস হয় সেটা 26শে সেপ্টেম্বর হওয়া উচিত। বলবেন 5 সেপ্টেম্বর কি হলো? ওটা তো রাষ্ট্রীয় শিক্ষক দিবস। বাঙালির জাতির পরিচয় তো তার ভাষা দিয়ে, তার ধর্ম দিয়ে তো নয়। বাঙালির তো কোনো হিন্দু মুসলমান হয় না, বাঙালির তো কোনো ঘটি বাঙাল হয় না, বাঙালির তো কোনো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ হয় না। তো সেই বাঙালির যে জাতীয় শিক্ষক হচ্ছেন গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইকে যখন স্ত্রী শিক্ষার জন্য আন্দোলন করতে হয়, বহু বিবাহ প্রথার মতন জঘন্য প্রথা, অমানবিক সামন্ততান্ত্রিক প্রথাকে রোধ করতে হয়, অথচ কোন সময় করতে হয়? 1801 সালে কিন্তু আপনার আধুনিক যুগ শুরু হয়ে গেছে। কখনো প্রশ্ন করেছি আমরা নিজেদের গুজামিলটা নিয়ে? তার মানে কোথায় তাহলে ছিল আধুনিকতা ওই সময়ে, 19 শতকের 50-এর দশকে এবং তার আরো পরে? আমি হিন্দু ব্রাহ্ম সংঘাত টঙ্ঘাতে এগুলো কিচ্ছু আনবো না, তাহলে আর সারা রাতেও এই আলোচনা শেষ হবে। আমি যেটা বলছি যে আধুনিক সংজ্ঞা দেওয়া কঠিন, মানলাম,
একটা আমি বলার চেষ্টা করেছি, যে মানে মেয়েরা আজকাল নানা কিছু পরে, সব নামও জানি না, তো এইগুলো পড়েছি। এটা দিয়ে তো নয়, পোশাক দিয়ে তো আধুনিকতা হয় না, আধুনিকতা হয় মনন দিয়ে। আমার মননে যদি স্বরাজ না থাকে, যেটা কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য মশাই 20 শতকের 30-এর দশকে আমাদের বলেছিলেন বারবার করে একটা চমৎকার প্রবন্ধের মধ্যে, তো সেই মননে স্বরাজ অর্জনের চেষ্টা আমরা করলাম কোথায়? যারা করেছিলেন তাদের আমরা ভুল বুঝেছি, সেটা থাক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিঃসঙ্গতায় সারা জীবন কাটিয়ে দিলেন, জীবনের শেষ 33 বছর, অর্থাৎ 1858 থেকে 1891 তার মৃত্যুদিন পর্যন্ত, সে আলাদা কথা। আমি বলছি ওই সময়ে যে আধুনিক, তখন তো বই লেখার তো কোনো কমতি ছিল না। দুর্গেশ নন্দিনী তো 1865 সালে রচিত হচ্ছে, বিষবৃক্ষ তো রচিত হচ্ছে। আচ্ছা, বিষবৃক্ষের সেই বিখ্যাত বা বহু পঠিত তো নিশ্চয়ই অন্তিম অনুচ্ছেদটি নিয়ে আপনি কি বলবেন ভাই? কি বলছেন তিনি? আমরা বিষবৃক্ষ সমাপ্ত করিলাম, ভরসা করি ইহাতে গৃহে গৃহে অমৃত ফল ফলিবে। লক্ষণটা তো বিশাল, বিষয়টা তো খুব স্পষ্ট। কুন্দনন্দিনীকে বিষ খেয়ে মরতে হয় কেন? কারণ কুন্দনন্দিনী বিধবা হয়েছিল, ঘোর পাপ করেছে, বিধবা বিবাহ করে নগেন্দ্র, অতএব তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। কিভাবে? সে পিতৃতান্ত্রিক সমাজে তো কোনো পুরুষ মানুষ কখনো প্রায়শ্চিত্ত করে না, পুরুষের পাপের প্রায়শ্চিত্ত অভাগা মেয়েরাই করে। তো আমি যদি জিজ্ঞেস করি, এই যে বিষয়বস্তুর যে ধরন, এটা কি আধুনিকতা? আধুনিকতা মানে কি? আধুনিকতা মানে হচ্ছে যুক্তি ছাড়া অন্য কিছু না, যুক্তির বিন্যাস, যৌক্তিকতা। তাহলে সেই ইংরেজিতে যাকে বলে রেশনালিটি, সেটা কোথায় রইল আমার উপস্থাপনার মধ্যে? রজনী নিয়ে আমরা খুব মজা পাই, আমি নিজেও পাই, কিন্তু রজনী যেভাবে শেষ দিকে হাসি ঠাট্টার মধ্য দিয়ে নিজে বিবাহিত, উপেন্দ্রর বিবাহিত স্ত্রী হয়েও সে কার্যত বারাঙ্গনার ভূমিকায় নামলো, এটা কি রজনী, রজনী বলছি, দুঃখিত, ইন্দিরার কথা বলতে যাচ্ছিলাম, ইন্দিরার করলো, এতে কি ইন্দিরার মধ্য দিয়ে তখনকার নারী জাতির প্রতি খুব সম্মান দেখিয়েছিলেন বঙ্কিমচন্দ্র। তার মানে যে, তাহলে আরেকটা লক্ষণ পাওয়া গেল, যে আধুনিকতার আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে যে শুধুমাত্র পিতৃতন্ত্রের কাছে সমর্পিত হবে না নারী, নারী তার নিজস্ব ভিক্ষা, ওই দেখা, যেটা সবিত্রী বলছিলেন বারবার, ওই দেখার চোখটা তার থাকবে, এবং ওই দেখার চোখকে প্রতিষ্ঠিত করার মতো আয়োজনও থাকবে। কারণ আমি নিজে থেকে আমার মুখের মধ্যে সেই বিখ্যাত একটা সংস্কৃত শ্লোক, সেইটা আমি বাংলা করেই বলছি, যে ঘুমিয়ে থাকলে তার মুখের মধ্যে এসে মিষ্টান্ন এসে পড়বে না। কিন্তু মেয়েদের যদি শিক্ষা না থাকে, তো শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। এই কথাটা তো বিখ্যাত, পরবর্তীকালে কোন এক বিখ্যাত মহাজন, বিদেশি অবশ্য, তিনি আমাদের শিখিয়ে গেছেন। কিন্তু মেয়েদের যদি শিক্ষার ব্যবস্থাতেই আমরা বাদ সাধি, বলি যে বিয়ে করবি সর্বনা, ইয়ে করবি, করলে বিধবা হবি, এটা কোন সমাজ? আধুনিক সমাজ? এটা তো 50 এবং 60-এর দশকে এবং তারপরেও চলছে। তাহলে আমরা কি সত্যি আধুনিক ছিলাম? না, কথাটার বাড়াবো না, কারণ সময় অল্প, তাই না? আমি তাহলে এটা প্রস্তাব করতে চাই দুটো। এক, আধুনিক আর সাম্প্রতিক এক কথা নয়। আমরা যখন আধুনিক শব্দটা ব্যবহার করি, মনে মনে কিন্তু আমরা বুঝি না ঠিক, আমরা কিন্তু সাম্প্রতিক তাৎপর্যটা সাম্প্রতিক বলেই ভাবি, অর্থাৎ সম্প্রতিকালের। কিন্তু আধুনিক শব্দটা একটা মূল্যগর্ভ শব্দ। আবার বলছি, ইংরেজি শব্দ ব্যবহার করবো, কেউ কিছু মনে করবেন না, যাকে বলে ভ্যালু লোডেড ওয়ার্ড, একটা মূল্যগর্ভ একটা শব্দ হচ্ছে আধুনিক। তার মানে অধুনার থাকলেই আধুনিক, তা ভুল ধারণা। এটা বুঝতে গেলে মডার্ন কি, মডার্নিটি কি, মডার্নিজম কি, বাংলা করে বলি,
আধুনিক কি আধুনিকতাবাদ, অর্থাৎ আধুনিক হওয়ার জন্য যে প্রচেষ্টা, যে আয়োজন, এগুলো হচ্ছে আধুনিকতা। আর সেই আধুনিকতা যখন চর্চা করতে করতে এটা একটা মতবাদে দাঁড়িয়ে যায়, তখন হলো আধুনিকতাবাদ, মডার্নিজম। এটা আমার নিজস্ব অপিনিয়ন। দ্বিতীয় কথা, এটা হচ্ছে প্রথম কথা, যে আধুনিক আর সাম্প্রতিক এক কথা নয়। দুই, আধুনিককে গোলমাল আছে একটু, যে সবকিছুই আধুনিক। রবীন্দ্রনাথও আধুনিক, জীবনানন্দও আধুনিক, জয় গোস্বামীও আধুনিক। বা আমি কিন্তু বাঙালির এক এবং অবিভাজ্য সাহিত্য এবং সংস্কৃতিতে বিশ্বাস করি, যে যাই বলুন। সেই জন্য আমি যে অভিনিবেশ দিয়ে আমি সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, উৎপল কুমার বসু বিনয় মজুমদারদের লেখা পড়বো, এই একই অভিনিবেশ দিয়ে কিন্তু আমি শামসুর রহমান পড়বো, আল মাহমুদও পড়বো, রফিক আজাদও পড়বো, বা তার আরো পরে। যেমন আমার এক প্রিয় বন্ধু ছিলেন 80-র দশকের খুব বড় কবি, নেই, তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। ঢাকার বিখ্যাত একবিংশ পত্রিকার সম্পাদনা করেছেন দীর্ঘদিন, ইংরেজির অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খন্দকার আশরাফ হোসেন। তো তিনি 80-র দশকের এক বড় কবি ছিলেন। সুন্দরীয় ঘৃণার ঘুঙুর তার কবিতার বই। এবং তার মতো আরো অনেকে, আমি ইচ্ছে করলে অনেকের নাম বলতে পারি, কারণ এদের সঙ্গে আমার হয়তো ব্যক্তিগত পরিচয় নেই, কিন্তু একটু পড়ার চেষ্টা করি। এরা সবাই কিন্তু সাম্প্রতিকের প্রতিও অনুরক্ত, আবার সেই সঙ্গে সবাই সমান মাপেন না। আধুনিক বা আধুনিকতা নিয়ে যে সমস্যাটা আছে, সেইখানে কিন্তু তারা বিরাট প্রশ্ন নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে গেছেন। একটু সরে আসছি আমার আগের জায়গা থেকে, কিন্তু কথাটা যখন মনে এলো তাই বলেই, যে খন্দকার আশরাফ হোসেন, যার কথা আমি এইমাত্র বললাম, বা চট্টগ্রামের এজাজ ইউসুফি লিরিক পত্রিকার সম্পাদক, কিংবা ব্যক্তিগত জীবনে চিকিৎসক কিন্তু নামকরা কবি জিল্লুর রহমান, কিংবা আবার চলে যাই একেবারে উত্তরের দিকে, বগুড়া, রংপুর ইত্যাদির দিকে, কামরুজ্জামান কামু, কবি, মুখপত্রহীন কাব্যগ্রন্থের কবি, কিংবা মাসুদ খান, পাখি তীর্থ দিনের কবি, এরকম তার কবিতার বইয়ের নাম করলাম, কিংবা বরিশালের হেনরি স্বপনের কথাই বলি, সিলেটের মুস্তাক আহমদ দিনের কথাই বলি। সিলেটেরই একটি অংশের কিছুদিন আগে অবসর নিলেন কবি মোহাম্মদ সাদিক, তার অবশ্য অন্য পরিচয়ের জন্য তিনি বিখ্যাত ছিলেন। তিনি বাংলাদেশের নির্বাচন কমিশনের চেয়ারম্যানও হয়েছিলেন, আরো অনেক কিছু হয়েছিলেন। তো তার কবিতার মধ্যে থাকেন ঢাকায়, অথচ তার মধ্যে সিলেটের ফকিরি ধারার প্রভাব। তার মানে কি, আধুনিককে যতটা আধুনিক বলে আমরা শনাক্ত করছি, সেটা কিন্তু ততটা আধুনিক নয়। সাম্প্রতিক নিশ্চয়, কিন্তু আধুনিকতা এই কথাটা যেহেতু পশ্চিম থেকে পাওয়া ধ্যান ধারণার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমাদের জীবন থেকে অর্জিত মূল্যমান যেহেতু সম্পূর্ণ আলাদা, আমরা কেন তার অনুসরণ করব? এই প্রশ্ন কখনো কেউ করেনি। 1985-86 সালে কলকাতায় কবি অমিতাভ গুপ্ত, কবি এবং প্রাবন্ধিক অঞ্জন সেন, প্রাবন্ধিক বীরেন্দ্র চক্রবর্তী, এরা এবং এই খন্দকার ইত্যাদি যাদের কথা বললাম, বা লিরিক পত্রিকা সম্পাদক এজাজ ইউসুফির কথা বললাম, তারা একটা উত্তরাধুনিকতার বক্তব্য নিয়েছেন। আজকে উত্তরাধুনিকতা শব্দটা 2-3 বার উচ্চারিত হয়েছে, এটা আমি বহুবার বলতে বলতে এখন ক্লান্ত হয়ে গেছি, কেউ লক্ষ্যই করে না, বোধ হয় লক্ষ্য করার মতো গুরুত্ব দেওয়ার উচিত বলে মনেও করে না। আমি কিন্তু পোস্ট মডার্ন অর্থে, অর্থাৎ মডার্নের পরে যেটা এসেছে সেটা অর্থে, পোস্ট মডার্ন অর্থে আধুনিকোত্তর বলি। উত্তরাধুনিকতা সেটা না। উত্তরাধুনিকতা হচ্ছে বাঙালির নিজস্ব চেতনা, যেটার 3টে মূল বক্তব্যের মধ্যে 1 নম্বর হচ্ছে ঐতিহ্য মনস্কতা, বাঙালির নিজস্ব ঐতিহ্য, হিন্দু মুসলমানের ব্যাপার না, বাঙালির জাতির নিজস্ব ঐতিহ্যের প্রতি মনস্কতা। দ্বিতীয় হচ্ছে প্রকৃতি ভাবুকতা, আর তৃতীয় হচ্ছে, আমি সেটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি, ভাষার লুকায়ত, ভাষায় শুধু ভাষা না, ভাষা এবং চেতনার লুকায়ত ধরন। এটাকেই বলি আমি উত্তরাধুনিকতা। ইদানিং অনেকে বলছেন যেটা কিনে অনেকে গোলমাল করছে, ইচ্ছে করে গুলিয়ে ফেলছে, কারণ সেটাও কিন্তু অমিতাভ গুপ্ত সেটাকে বলেন
পলিটিক্স অফ ভোকাবুলারি, অর্থাৎ শব্দ ব্যবহারের সাংস্কৃতিক রাজনীতি। কিন্তু আমরা তো পারবো না, কারণ তাদের পক্ষে সবকিছু, এই যাকে আমরা মিডিয়া বলি, এই বাঘা বাঘা মিডিয়া, রাষ্ট্র, সবকিছু তাদের পক্ষে। অতএব বাপু, আমরা আমাদের কুঁড়ে ঘরে ভালো থাকি, আমাদের সবুজ শ্যামল বাংলায় ভালো থাকি, এবং উত্তরাধুনিকতার শব্দটা যদি তাদের জন্য আপত্তি করে থাকে, কেড়ে নিতে চায় এই অভিধাটা, তাহলে একটা নতুন অভিধা দেওয়া যাক, উত্তরায়ণ চেতনা। এটা আমি নিজেও ব্যবহার করি, আরো কেউ কেউ করে থাকে। কিন্তু আমি এই কথা থেকে ফিরে আসছি, কারণ এই কথাটা এসে গেল, তো এই কথাগুলো বললাম। তাহলে উপন্যাসের আধুনিকতা আমি মনে করি হচ্ছে নিয়ন্ত চলিষ্ণুতা। যে জীবন নিয়ত চলিষ্ণু, তার খোঁজ যে করেন, তিনি একই সঙ্গে সাম্প্রতিকও বটে এবং একটা দূর অবধি আধুনিক। একটা দূর অবধি কেন? কারণ জীবন তো এক পথে যায় না, নানা পথে চলতে থাকে। আর মনে রাখতে হবে, যেটা আমি এখনো বলিনি, এবার বলতে যাচ্ছি, যে এই যে 19 শতকে যে তথাকথিত আধুনিকতা বা আধুনিকতাবাদ বাঙালির জীবনে আমরা রপ্ত করে নিলাম, তার পেছনে কিন্তু একটা বড় সড় সামাজিক এবং রাজনৈতিক সত্য, ঐতিহাসিক সত্য আছে। সেটা কি? ঔপনিবেশিকতা, কলোনিয়ালিজম। অর্থাৎ আমরা যে আধুনিকতার উপাসনা করেছি একমাত্র উপাস্য দেবতা হিসেবে, সেটা কিন্তু ঔপনিবেশিক আধুনিকতা, কলোনিয়াল মডার্নিটি। তাহলে দেশ ভাগ যখন হলো, স্বাধীনতা কিনা আমি জানি না, কারণ বাঙালির কপাল পুড়ে ছিল। দেশ ভাগ বাঙালির আদি পাপ বলে আমি মনে করি। আমাদের নির্বোধ, এবং এই কথা বলার জন্য দুঃখিত, এবং আত্মবিদারক, আত্মঘাতী কিছু পূর্বজ আমাদের জাতির সর্বনাশ করে দিয়েছিলেন সেদিন। যাই হোক, সে অন্য কথা, অন্য প্রসঙ্গে কোনোদিন সময় পেলে বলা যাবে, না হলে এইভাবেই থাক। 1947 সালের পরে যখন দ্বিজাতি তত্ত্বের বিষে আচ্ছন্ন হয়ে আমরা চর্যাপদ থেকে আবহমান যে বাঙালির যে নিসর্গ সহ বাঙালির যে ঐতিহ্য চেতনা, সবকিছুকে বিভাজিত করলাম মিথ্যা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। সে যে কত বড় মিথ্যা 1952 সালের 21শে ফেব্রুয়ারি কি সেটাই প্রমাণ করেনি? এটা তো কেবল উর্দুর বিরুদ্ধে বাংলার জয় ছিল না। যে কোনো বাইরের ভাষা যখন আমাদের উপর আরোপ করে দিতে চায় তার আধিপত্য, তখন তার বিরুদ্ধে না লড়াটা পাপ। এটাই পাপ, এটা জাতিদ্রোহ। এই জন্যেই লড়েছিল, এবং এটাও প্রমাণিত হয়ে গেছিল যে দ্বিজাতি তত্ত্বটা মিথ্যা। তারপর 1971 সালে বাংলাদেশের জন্ম। কত রক্ত ঢেলেছে আপনারা সবাই জানেন, আমি এই প্রসঙ্গে যাচ্ছি না। আমাদের আধুনিকতার মধ্যে যে বিবর্তন হচ্ছিল, সেটা কেউ বুঝতে পারেননি এমন না, কেউ কেউ বুঝেছিলেন, কিন্তু আমরা তো ওইভাবে দেখতে শিখিনি। এটা আমাদের দোষ না। আমাদের যেভাবে লেখা হয়, পড়া হয়, আলোচনা হয়, বিশ্লেষণ হয়, এই বিশ্লেষণে এই কথাগুলো কখনো আসে না। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়কে আমরা 5-এর বাদ করে রেখে দিয়েছি। এর কারণ বিখ্যাত, আমি কারণ নাম বলতে চাই না, কারণ বিখ্যাত দুজন বাঙালি বলে গিয়েছে ওগুলো কিছু বয়স্ক পাঠ্য রূপকথা, একেবারেই ভুল কথা। এইবার এখানে দাঁড়িয়ে আমি একটু সাময়িক বিরতি নিয়ে বলতে চাই, উপন্যাস কি বড়সড় লেখা হলেই কি উপন্যাস হলো? অনেকগুলো কাহিনী, উপকাহিনী থাকবে, অনেক চরিত্র শব্দটা আমার একদম পছন্দ না নানা কারণে, তো কুশীলব থাকে তাতে। এইটাই কি উপন্যাসের অভিজ্ঞান? না, উপন্যাসের অভিজ্ঞান হলো যা জীবনের প্রতিটি স্তরে প্রচ্ছন্ন এবং প্রকট যে ডায়ালগ, যে দ্বিবাচনিকতা, আমি দ্বিবাচনিকতা বলি, সেটাকে যে প্রকাশ করে আমাদের কাছে মুক্ত করে দেখায়, সেটাই হচ্ছে আমাদের কাছে সত্যিকারের যথার্থ অর্থে উপন্যাস। এই নিরিখেও দেখুন যে কঙ্কাবতী লিখলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় 19 শতকের শেষ দশকে, 90-এর দশকে,
আমরা তাকে খারিজ করে দিলাম, ভালো করে পড়লামই না ভেতরে ভেতরে, যাকে আজকাল ক্লোজ রিডিং বলে। বাংলায় আমি করি নিবিড় পাঠ, নিবিড় পাঠ কখনো করলাম না। আমাদের কাছে এটা কি হয়ে রইল, একটা সম্পূর্ণ অপাঙ্ক্তেয়। কিন্তু আমরা কখনো বিবেচনা করলাম না আমাদের উপন্যাস কিন্তু পশ্চিম থেকে, প্রতীচ্য থেকে অর্জন করা বলুন, ধার করা বলুন, যাই বলুন, যে রোমান্স কিংবা নভেলা, তারই বঙ্গীয় সংস্করণ। দেবেশ রায় মশাই উপন্যাসের নতুন ধরনের খোঁজে বইতে চমৎকার করে কিছু কথা বলে গেছেন, আমাদের দৃষ্টি উন্মোচন করার জন্য। আমরা পড়িও নি, ভালো করে দেখিও নি, বিবেচনাও করিনি। সেটা হচ্ছে যে ইংরেজ দেশে এসে হ্যাঁ আমাদের মানুষ করেছে, বুঝলাম, কিন্তু আরেকটা জিনিসও তো করেছে। আমাদের যে হাজার বছরের পুরনো কথকতার ঐতিহ্য ছিল, নেরেটিভ ট্রেডিশন ছিল, আমাদের লোককথায়, আমাদের কিংবদন্তিতে, আমাদের রূপকথায়, এসব কিছুকে তছনছ করে ভেঙে দিয়েছে। তো সময় যখন অনেকটা পেরিয়ে এসেছি, যেমন ত্রৈলোক্যনাথ পেরিয়ে এসেছিলেন, তিনি তো আর নতুন করে কেচ্ছা শব্দটা তিনি ব্যবহার করেছেন, আমরা এটাকে খারাপ অর্থে ব্যবহার করি, কিন্তু এটাকে লোকায়ত জীবনে কিচ্ছা বলা হয় কোনো কোনো উপভাষাভাষী অঞ্চলে, এবং তার মানে হচ্ছে গিয়ে লোক মনোরঞ্জক কিছু উপাখ্যান। তো সেইখানে দেখুন, একজন সাধারণ অর্থে একজন উপন্যাসের লেখক যখন লেখে, তার সামনে কিন্তু কোথাও তার সম্ভাব্য পাঠকেরা থাকেন, কিন্তু একজন কথক তিনি হয়তো লিখছেন 19 শতকের শেষে, তখন তো ছাপাখানা আবিষ্কার হয়ে সবকিছু ছাপা হয়ে বেরোচ্ছে, কিন্তু তার রচনা শৈলীটাই এমন, তার রিপ্রেজেন্টেশন। একজন বিখ্যাত তাত্ত্বিক বলেছেন, তত্ত্ব শব্দটা আনছি বলে কেউ রাগ করবেন না ভাই, যে বলেছিলেন রিপ্রেজেন্টেশন ইজ রিয়েলিটি। রিয়েলিটি যেটা ঘটছে সেটা তো ঘটছে, ঠিক আছে, কিন্তু সাহিত্যের বাস্তবতা কোনটা? বাস্তবের মা যেমন করিয়া কাঁদে, সাহিত্যের মা তো তেমন করিয়া কাঁদে না। রবীন্দ্রনাথ। ঠিক তেমনি আপনি কিভাবে উপস্থাপিত করছেন, পুনরুত্থাপন করছেন আপনার পরিচিত বাস্তবকে, সেইটাই হচ্ছে নান্দনিকতার শক্তি। তো ত্রৈলোক্যনাথ ওইভাবে আমাদের অনেক পুরনো, যেটা বাঙালির নিজস্ব সম্পদ, চিত্ত সম্পদ, সেটাকে তিনি নতুন ভাবে আমাদের সামনে পুনর্বিন্যস্ত করে উপস্থাপন করলেন। তাতে কি তার আধুনিকতা ক্ষুণ্ণ হলো? না। তিনি যে কঙ্কাবতী নামে মেয়েটিকে আমাদের সামনে আনলেন, দেখুন, নায়কের নাম যদি কেউ খেতু দেয়, আপনি সঙ্গে সঙ্গে তাকে এখন ছুঁড়ে ফেলে দেবেন, কিন্তু নায়কের নাম কিন্তু খেতু, এবং নানা রকম উদ্ভট ঘটনা সেখানে ঘটে। সেইখানে মশা মানুষ পুষতে পারে রক্ত খাওয়ার জন্য, আরো উদ্ভট সব ঘটনা ঘটে। সে এক দুধ দিয়ে চলে যেতে পারে মাছের রাজ্যে। যাই হোক, এটা আপনারা সবার পড়া আছে, আমি আর এটা কি বলবো, আমি শুধু তার ভেতরের তাৎপর্যের দিকে একটু লক্ষ্য করতে বলছি। কারণ সাহিত্যে আধুনিকতার পাঠ মানে জীবনবোধের তাৎপর্যের, এই তাৎপর্যের পাঠ ত্রৈলোক্যনাথ একরকম করেছিলেন, কিন্তু তখন বঙ্কিমচন্দ্রের গৌরবোধ ছটায় স্বাভাবিকভাবেই আমরা সব বিভোর। বাংলা উপন্যাস কিন্তু ওইভাবেই চলল। একমাত্র বহুদিন বাদে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নামে একজন আশ্চর্য মানুষ, তিনি পথের পাঁচালী যখন লিখছেন, ঠিক অপরাজিতাতেও অতটা নয়, অপরাজিততেও অতটা নয়, ইছামতি যখন লিখছেন, তিনি যখন আরণ্যক লিখছেন, তখন কিন্তু সেই অনেক দিন আগে হারিয়ে যাওয়া আমাদের কথকতার পরম্পরাকে তিনি ফিরিয়ে আনছেন। ধরনটা এরকম। এর মধ্যে ওই আগের কথায় আমি ফিরে যাচ্ছি, সংযোগ গড়ে তুলতে চাইছেন তার সম্ভাব্য পাঠকদের সঙ্গে, কেননা তিনি সাম্প্রতিকও বটে, আবার আধুনিক চৈতন্যকে তিনি ধরার চেষ্টা ওইভাবেই করেছেন, করেছেন আরো অনেক দিন পর্যন্ত, কিন্তু আমরা ওই পথে আর যাইনি। একটু আগে অন্তর্জলি যাত্রা নিয়ে চমৎকার কথা বলেছেন, ভালো করে লক্ষ্য করে দেখবেন, সেখানে কিন্তু কমল কুমার মজুমদার মশাই
আমাদের কথকতার পরম্পরা এবং লেখক কেন্দ্রিক পরম্পরা, অথর সেন্ট্রিক যে নেরেটিভ, আর আরেকটা হচ্ছে রিডার সেন্ট্রিক নেরেটিভ, এই দুয়ের মধ্যে একটা সামঞ্জস্য বিধান করতে চেয়েছিলেন অন্তর্জলি যাত্রায়। এটা অনেক সময় আমরা ভালো করে লক্ষ্যই করি না। খানিকটা এই কাজ নবারুণ ভট্টাচার্য কিন্তু তার কাঙ্গালামাল সাথেও করেছে, তার হারবার্টেও করেছে, আর তার মা অর্থাৎ মহাশ্বেতা দেবী তিনি তো করেইছেন বিভিন্ন জায়গায়। কারণ এটা আরেকটা জায়গা সংযোগের আধুনিকতা। তো কবিতার আধুনিকতা নিয়ে কিছু সমস্যা আছে, কারণ কবিতার একটা শিল্পিত অবয়ব আছে, কবিতার রহস্যকে মাথায় নিয়ে চলে, রহস্য সঞ্চার না করলে তা হয় না। সাধারণত কবিতা রহস্য সঞ্চার করে কিভাবে? আমরা যে ভাষা প্রয়োগ করি সেই ভাষা তো বিবরণের ভাষা, পরস্পরের কাছে নিজেদের ব্যক্ত করার জন্য প্রয়োজনের ভাষা। এই প্রয়োজনের ভাষাকে সংকেতের ভাষায় যিনি রূপান্তরিত করতে জানেন তিনিই তো কবি। যেমন ধরুন আমাদের পশ্চিমবঙ্গের কবি, আমি এইভাবে বলতে ভালোবাসি না, যেহেতু নাহিদা আছে এইখানে এই জন্য আমি এইভাবে বলছি, নাহলে আমি বলতাম বা বলিও যে বাংলা ভাষার কবি মৃদুল দাশগুপ্ত। তার গোপনে হিংসার কথা বলে যে কাব্যগ্রন্থ, তার সংসার বলে একটা কবিতা আছে, সেখানে কিছু অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি। অবশ ধর্মের বসে লুকচক্ষু তুচ্ছ করে শেকড় পুড়িয়ে খায়। লক্ষ্য করুন, সবগুলো সংকেতের ভাষা। শেকড় পুড়িয়ে খায়, ভাগ করি স্ত্রীর পুত্র কন্যার, মহা মানুষের ঢেউ আছড়ে পড়ে রান্না করে, একটু কাঠের জন্য মহাকাশে জঙ্গল বানাই। এর পরের অংশগুলো শুনুন। আমি কবি দিগন্ত প্রহরী, একদিন নিঃশ্বাস থামাবো কিন্তু ভ্রমণ থামবে না। যাব নুন ঝরিয়ে ঝরিয়ে চতুর্দিকে মূর্তি লুভি, বণিক বিপ্লবী। এর পাশাপাশি দেখুন, যার কথা একটু আগে উচ্চারণ করেছি, একবিংশ পত্রিকার সম্পাদক, সুন্দরী ও ঘৃণার ঘুঙুর, জীবনের সমান চুমুক ইত্যাদি কাব্যগ্রন্থের রচয়িতা, যমুনা পর্বের রচয়িতা খন্দকার আশরাফ হোসেন। তার যমুনা পর্ব যে বললাম, তার মধ্যে একটা কবিতা আছে জলের সভা, সেইখান থেকে কিছু অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি। তাহলে সংযোগের আধুনিকতা কি, এটা সম্ভবত আমরা খানিকটা বুঝতে পারবো। কথা ছিল বহুদূর সমুদ্রে যাবার, পায়ের পৈঠায় শুধু লেগে থাকে ধুলোর দাওয়াত। চমৎকার শব্দ, দাওয়াত মানে নেমন্তন্ন, আপনারা সবাই জানেন। পায়ের পৈঠায় শুধু লেগে থাকে ধুলোর দাওয়াত, চুলের ভেতরে কিছু ফুলের দিবস গন্ধ, চোখে ঘূর্ণি হাওয়া, উড়ে যাব, উড়ে উড়ে ঘুরে যাব বামে ও দক্ষিণে, চুময়ে ভরিয়ে যাব নারীর শরীর, দীর্ঘ নাও বাওয়া সেই পথ এখনো এলিয়ে আছে। পায়ের আঙুল থেকে চুলের দীঘল প্রান্ত সুদূর বিধুর, বৈরী সমুদ্র থেকে এলে হাওয়া, কাল ঘূর্ণি হাওয়া, আমার স্বপ্নের সব পড়ে থাকে পথ জুড়ে, মৃত শিশুদের হাড় আর ঘর পোড়া নারীর সিঁদুর। লক্ষ্য করে দেখুন যে চিহ্নায়কগুলি, সিগনিফায়ার বলে ইংরেজিতে, চিহ্নায়কগুলি তিনি ব্যবহার করেছেন। তিনি তো ইসলাম ধর্মাবলম্বী, খন্দকার আশরাফ হোসেন, তাহলে তিনি এই সিঁদুর টিঁদুর এইগুলো হিন্দুদের শব্দ না, ব্যবহার করলেন কেন? কারণ আমি একটু আগে বলেছি যে বাঙালি সংস্কৃতির কোনো হিন্দু মুসলমান হয় না। যেভাবে আমিনা মায়ের কোলে কথা বলেছেন আমাদের কবি নজরুল ইসলাম, বাঙালির কবি নজরুল ইসলাম তার গানের মধ্যে, আরো অনেক জায়গায় এই সাংস্কৃতিক সিগনিফায়ার গুলো, সংস্কৃতিকে চেনবার যে উপায়, যে চিহ্নগুলো, যেটাকে আমি চিহ্নায়ক বলি, সাংস্কৃতিক চিহ্নায়ক, কবিরা সবচেয়ে ভালো সেটা বোঝেন। আর শুধুমাত্র বিবরণে তো এই জন্যেই আমরা তৃপ্ত হতে পারি না। দেখুন, এখন আমাদের সবারই শ্রদ্ধেয় কবি শঙ্খ ঘোষ,
তার একটা সবার পরিচিত ধুম লেগেছে হৃৎকমলে বলে কবিতার বইটা, সেখান থেকে একটু কিছু অংশ আপনাদের শোনাচ্ছি। ওই একই কিন্তু আমার বক্তব্য, সংযোগের আধুনিকতা, সেই আধুনিক চিরসাম্প্রতিক, অর্থাৎ মূল্যগর্ভ কোনো আধুনিকতাবাদী প্রকরণ নয়। চণ্ডালকেই মুক্তি ভেবে খুঁচিয়ে দেব আগুন, ফুলকি দেখে দেখে বলবো আলোর কথা, ভাববো ওই তো জয়ধ্বজা শ্মশান, বড় ধুম লেগেছে হৃৎকমলে, চিতা যখন জ্বলছে আমার হৃৎকমলে ধুম লেগেছে, ঘুম লেগেছে চরাচরের, পাপড়ি জ্বলে এই তো আমার জন্মভূমির আলোর কথা। শিল্পের জন্ম হয় এই প্রেক্ষিতে, কখনো কবিতায়, কখনো ছোট গল্পে, কখনো উপন্যাসে। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা বলে নি, আজকাল আমি আর খুব একটা উপন্যাস শব্দটা ব্যবহার করতে চাই না, কেননা সেই বিখ্যাত বাইবেলের সেই খ্রিস্টান মিথ অনুযায়ী আদমের পাঁজর থেকে ঈদের জন্ম হয়েছিল, ঠিক তেমনি উপন্যাসের পাঁজর থেকে যা জন্ম নিচ্ছে সেটা হচ্ছে আখ্যান। মানে কি জানেন, মোটের উপর বলছি, অনেক কথা আছে তাতে। সেটা হচ্ছে এই যে এইখানে কাহিনীটা বড় নয়, আমি যে গল্পটা পড়ছি, যা উপস্থাপিত হচ্ছে আমার সামনে, তার নির্যাসটাই বড়। এবং এই নির্যাসের খুঁজে যখন আমাদের লিখিয়েরা বেরিয়ে পড়লেন জীবনে, তখনই কিন্তু তাদের স্বরান্তর ঘটল, তাদের রচনায়, তাদের শিল্পকৃতিতে, তাদের বাক প্রকরণে, তাদের চিন্তার বিন্যাস পদ্ধতিতে। এই জন্য আমি যেটা একটু আগে বলছিলাম যে আধুনিকতার আমি অনেকগুলো উপবিভাগ করি। প্রথম, যখন ঔপনিবেশিকতার মধ্যে বসে তারা নতুনের চিন্তা করছেন, সামন্ত যুগের যে অবসান হয়নি, আমি তো একটু আগেই বলছিলাম, মেয়েদের প্রতি আমাদের পূর্বজদের যে দৃষ্টিভঙ্গি, আচার আচরণ, এতেই তা প্রমাণিত। কিন্তু একটু একটু আলোর রেখা যেন পূব গগনে দেখা যাচ্ছে। এই সময়টাকে আমি বলতে চাইছি প্রত্ন আধুনিকতা। আর কেক শুনলে মনে হয় সোনার পাথর বাটি, কিন্তু বুঝাবার জন্য এটা মন্দ নয়। দ্বিতীয় আরেকটা স্তর আমরা দেখলাম বঙ্কিমচন্দ্রের জীবনের মোটামুটি বলা যায় শেষ পর্বে এলো, যখন একদিকে ধর্ম আন্দোলন, একদিকে সমাজ সংস্কার আন্দোলন, একদিকে শিক্ষা আন্দোলন তুঙ্গে উঠে তারপর স্তিমিত হতে শুরু করেছে। এই সময়ে যে আধুনিকতার যে ধরন, সেটাকে আমি একটা নিজস্ব একটা নাম দিয়েছি, আপনারা বিবেচনা করবেন। যেমন প্রত্ন আধুনিকতা একদম প্রথম পর্যায়ের, সিপাহী বিদ্রোহের কাছাকাছি একটু পরের সময়টা, আর তারপরের সময়টা ঊনবিংশ শতাব্দীর শেষ দিক পর্যন্ত যে সময়টা, সেটাকে আমি বলতে চাই যে খোঁজার শুরু। আমি কে, আমার পৃথিবীটা কি, আমি যে পৃথিবীতে বাস করছি সেটা বাসযোগ্য তো, তার মধ্যে সংকট কোথায় কোথায়, তার মানে হচ্ছে গিয়ে এই যে আমি তাকে বলি সন্ধিৎসু আধুনিকতা। সন্ধান এখনো শেষ হয়নি, যদি হতো, জানেন তো শব্দ ব্যবহার করতে গেলে খুব হুঁশিয়ার হয়ে করতে হয়, না হলে আমি বলতাম সন্ধানী আধুনিকতা। সন্ধানটা শুরু হয়েছে মাত্র, সন্ধানের ইচ্ছে জাগছে, তাই সন্ধিৎসু আধুনিকতা। তৃতীয় পর্যায়টা বলতে পারেন 20 শতকের প্রথম দিকে রবীন্দ্রনাথ এসে গেছেন, পাশাপাশি তার ওই সময়ে আমাদের কল্লোল যুগেরও শুরু, 1923 সাল যদিও, ওই সময়টাকে আমি বলতে চাই শীর্ষ আধুনিকতা। অর্থাৎ আধুনিকতার 19 শতকের আধুনিকতা আর 20 শতকের যে সাম্প্রতিক চেতনা, এই দুয়ের মিলন বিন্দু, এটাকে আমি বলতে চাই শীর্ষ আধুনিকতা। চতুর্থ স্তরকে আমি নাম দিতে চাই আরোহী আধুনিকতা। ওই 3 বাণিজ্যের কাছাকাছি সময়ে কবিতায় আসছেন বুদ্ধদেব বসু এবং জীবনানন্দ দাশ ইত্যাদি, তখন আরোহের পর্যায়ে, তখন আমরা উঠছি, উৎক্রান্তির দিকে যাচ্ছি, আরোহী আধুনিকতা।
এই আরোহী আধুনিকতা 40-এর দশকে নানা কারণ সামাজিক রাজনৈতিক সংকটে আবার অবরোহণের পর্যায়ে শুরু হয়েছে। কবিতায়, নাটকে, উপন্যাসে এটাকে আমি নাম দিই অবরোহী আধুনিকতা। এবং এই অবরোহী আধুনিকতার একটা পর্যায়ে এসে আমাদের দেশ ভাগ হয়ে গেল, বাঙালি জাতির কপাল চিরকালের মতো পুড়ে গেল। তো এর পরেও কি আছে? আছে। বুদ্ধদেব বসুরা যখন 50-এর দশকের মাঝামাঝি এসে কবিতা পত্রিকা ইত্যাদি ইত্যাদির মাধ্যমে তারা আমাদের কাছে বলা যায় বিস্ফোরিত হলেন, আমি সেটার নাম দিই অবক্ষয়ী আধুনিকতা। কারণ সেটা চিন্তার, চেতনার, বিশ্বাসের ক্ষয়িষ্ণুতার একটা অদ্ভুত অভিব্যক্তি। আপনারা সবাই তো জানেন সেটা। ওই সুনীল গঙ্গোপাধ্যায় তো এদেরই শিষ্য, ওই বুদ্ধদেব বসুদেরই তো শিষ্য। তো সেইখানে সেই বিখ্যাত কবিতাটা যে তিনি লিখেছিলেন যে আমরা সকলেই ভাঙনের প্রবক্তা, ধ্বংসেই আমাদের উল্লাস, ঈশ্বর থেকে সুধীন্দ্রনাথ বুদ্ধদেব বসুর ছন্দ পর্যন্ত আমরা ভাঙতে ভাঙতে এসেছি। কৃষ্ণনগরের পুতুলের মতন আমরা ভেঙেছি বাবা ও মাকে, প্রেমকে ভেঙেছি অতিরিক্ত শরীর মিশিয়ে, শরীরকে ভেঙেছি আত্মহননের নেশায়। আরো উদ্ধৃতি দিতে পারতাম, দরকার নেই সেটা। আমি শুধু ওই সময়ের প্রবণতাটাকে একটু বোঝার চেষ্টা করছি, একে নাম দিচ্ছি আমি অবক্ষয়ী আধুনিকতা। এবং যেটা স্থায়ী হলো প্রায় 70-এর দশকের শেষ পর্যন্ত। 70-এর দশকটা আবার সেই সময়ে সম্পূর্ণভাবে রাজনীতিকরণ ঘটছে তখন কবিদের চেতনায়। কে কত ভালো লিখছেন সেটা আলাদা কথা, সবাই মণিভূষণ ভট্টাচার্য তো হতে পারেন না, গান্ধীনগরে তাবু আপনারা সবাই পড়েছেন। ওই সময় কিন্তু পাশাপাশি যেহেতু জীবন একরকম চলে না, একটু আগে খুব সুন্দর থিসিস অ্যান্টিথিসিস সিনথেসিসের কথা বলছিলেন আমাদের সাবিত্রীনন্দ চক্রবর্তী শেষ দিকে তার বলার। তো আমি ওই ডায়ালেকটিক্সের যে পরবর্তী পর্যায়ে, যে তার পরবর্তী পর্যায়ে আমার মতে হচ্ছে ডায়ালজিজম, বা যাকে আমি দ্বিবাচনিকতা বলি। অর্থাৎ যেখানে থিসিস অ্যান্টিথিসিস যেমন পরবর্তী স্তরটা যদি কিছু থাকে চেতনায়, সেটা আসে। তার মানে এই যে ইতিনেতির দ্বন্দ্ব বলছিল সেটা না, সেটা থেকেও একটু আলাদা ওঠা, সেই যে স্বতন্ত্র যেখানে যে পর্যায়টা, যেখানে চারদিকের কুয়াশা এবং অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা শুরু হয়, কিন্তু আলোটা স্পষ্ট ধরা পড়ছে না, এরকম সময়। এটা এইভাবেই আমাদের কাটলো গোটা 70-এর দশক এবং 80-র দশকের প্রথম পর্যন্ত। ওই সময় 1985 সাল 86 সাল নাগাদ আমি যেটাকে বলছি বাঙালির নিজস্ব উত্তরাধুনিক চেতনা, যেটাকে উত্তরায়ণ চেতনাও বলছি, একটু আগে আপনাদের বললাম, সেটা এলো। কিন্তু ততদিন এবং শেষ দিকে, গত শতাব্দীর শেষ দিকে আমরা আক্রান্ত হলাম আবার। কিভাবে? ততদিনে আমাদের যে উপনিবেশবাদ, যেটা থেকে আমরা তথাকথিত ভেবেছিলাম মুক্তি পেয়েছি 47 সালের 15ই আগস্ট, কিন্তু 70-এর দশকের পর থেকে বোঝা গেল এই উপনিবেশবাদ এখন অভ্যন্তরীণ উপনিবেশবাদে, ইন্টারনাল কলোনিতে পরিণত হয়েছে। এটা নিয়ে অনেক কথা বলবার আছে, আমি ইচ্ছে করি এর বেশি কিছু বলতে চাইছি। এই অভ্যন্তরীণ উপনিবেশবাদের পর্যায়ে চলতে চলতেই যেহেতু পৃথিবীতে বিশ্ব পুঁজিবাদ একটা অন্য পর্যায়ে এসে গেল, ততদিনে প্রযুক্তি একটা মহা বিস্ফোরণের মতন এসে গেল, এবং এসে যে গ্লোবালাইজড ক্যাপিটাল, বিশ্বায়িত যে পুঁজি, সেটা ঝাঁপিয়ে পড়লো আমাদের উপর। আমাদের সমস্ত বলা যায় নদী পুকুর সব ভেসে গেল তাতে, সেই সুনামিতে, যেটা এখনো চলছে। এটাকে আমরা বলছি বিলম্বিত পুঁজিবাদ বলেন। ফ্রেডরিক জেমসন এই নামে তার বিখ্যাত বই আছে, আমেরিকা থেকে বেরিয়েছিল, যে পোস্ট দুঃখিত শব্দটা ভুল হচ্ছে, পোস্ট মডার্নিজম। হ্যাঁ, পোস্ট মডার্নিজম কালচারাল লজিক অফ লেট ক্যাপিটালিজম, অর্থাৎ বিলম্বিত পুঁজিবাদের যে সাংস্কৃতিক যুক্তি শৃঙ্খলা, সেটা হচ্ছে। তার মানে বোঝা গেল 19 শতকে যে তথাকথিত আধুনিকতাটা এসেছিল, ঔপনিবেশিক আধুনিকতা, আমি তখন একটু আগে বলেছি, সেটা ছিল পুঁজির
প্রথম বিকাশের আধুনিকতা। এবার পুঁজি রাক্ষসের দানবের চেহারা নিয়ে হাজির হয়েছে। সুতরাং তার উপযোগী সাংস্কৃতিক যুক্তি শৃঙ্খলা তো সে তৈরি করবেই, এবং ততদিনে ইন্টারনেট ইত্যাদি এসে গেছে, আমাদের মগজ ধুলাইয়ের আয়োজনও সম্পূর্ণ। এবং এই সময়ে আমাদের মধ্যে কেউ কেউ আছেন এটা বিবেচনা করে দেখলেন না যে সমাজে এখনো গরুর গাড়ি অনেক গ্রামে চলে, যে সমাজে এখনো সব গ্রামে আলো পৌঁছয়নি, যে বাঙালি বসতির, মানে বাঙালির কথাই বলছি ধরুন, যে বাঙালি বসতিতে এখনো তার গ্রাসাচ্ছাদনের সমস্যা মেটেনি, সেইখানে মহাধন কুবেরদের উপযোগী অথচ খুব ঝকঝকে তকতকে ভীষণভাবে দৃষ্টি কেড়ে নেয় এরকম, এর দ্বারা আমরা এমন আপ্লুত হলাম যেটাকেই ভাবলাম আমাদেরও শরণ্য, এবং আমরা তার কাছে আত্মসমর্পণ করলাম। দুঃখের কথা, বাঙালির মধ্যে এমন কোন কোন কবি এবং লিখিয়ে আছেন, আমি কারোর নাম করব না, আছেন যারা ভাবলেন এই সুযোগে, এই নিরিখে তারা নিজেদের নতুন বলে কোট আনকোট নতুন বলে প্রমাণ করবেন, সত্যিকারের অর্থে একেবারে সাংঘাতিক রকম আধুনিক বলে প্রমাণ করবেন। এবং এই পর্যায়ে এমন জায়গায় গেল, পণ্য দেববাদ বলি আমি একে, অর্থাৎ কোমোডিফিকেশনটা, সবকিছুকে পণ্যে, বাজারের হাট বাজারের পণ্যে রূপান্তরিত করা হচ্ছে, যখন সাহিত্য সংস্কৃতি সব পণ্যে রূপান্তরিত। তাহলে আমি যেখান থেকে বারবার ফিরে যেতে চাইছি, তাহলে সংযোগের সমস্যাকে ভালো করে বুঝবার আগে অসংযোগ, নন কমিউনিকেশন, সেটা এসে আমাদের অধিকার করে নিল। লেখক কবিরা, হ্যাঁ, তারা তো ট্রাম্পেট অফ টাইম হবেনি, অর্থাৎ সময়ের বিউগিল বাহক তো তারা হবেনি, কিন্তু কিসের বিনিময়ে হবেন? নিজের আত্মাকে বিক্রি করে। পৃথিবী বিখ্যাত সেই ফাউস্টের গল্পটা আপনারা সবাই জানেন। ফাউস্ট নিয়ে গয়েটের সেই 2 খণ্ডের অমর রচনা আপনারা সবাই জানেন। এই একই থিম নিয়ে শেক্সপিয়ারের থেকে একটু বয়সে বড় ছিলেন ক্রিস্টোফার মার্লো ইংরেজিতে একটা নাটক লিখেছিলেন এলিজাবেথান পিরিয়ডে, ডক্টর ফাস্টাস। তো আমাদের মধ্যে কত আত্মবিক্রয়কারী আছেন, কিন্তু তারা ফাউস্টের মতো জ্ঞানী নন, অজ্ঞানের অন্ধকারে তারা নিমজ্জিত। কিন্তু তারা ওই আত্মবিক্রয়টাকেই মনে করলেন একেবারে আধুনিকতার চরম। কিন্তু এতে কি হলো? তার আশেপাশে যে দুনিয়াটা, যে পৃথিবীটা, সেখান থেকে তিনি নিজেকে কেবলই বিচ্ছিন্ন করে নিলেন। কিন্তু একতরফা তো পৃথিবী হতে পারে না। বিবাচনিকতা যদি জীবনের মর্ম সত্য হয়, ডায়ালগ যদি জীবনের সবচেয়ে বড় সত্য হয়, তাহলে এটা তো একবাচনিক হতে পারে না। আর তাহলে কোথাও না কোথাও তো একটা খুঁজ, যে খুঁজের কথা আমি বলছিলাম, সেটা তো থাকবেই। তাকে আমরা হয়তো ভালোভাবে লক্ষ্য করি না, কেননা সাহিত্য প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আনুকূল্য প্রাপ্ত যারা, তারা এমন ভাবে প্রচারের আলোয় থাকে যে আমাদের সবার চোখ ধাঁধিয়ে যায়। এই জন্যে মনে করুন, আমি 2-একটা উদাহরণ এবার যা মনে আসবে সেটাই বলছি, সবার নাম যে মনে পড়বে আমি তো বলছি, মানে যেভাবে আসছে আমার মনে সেইভাবে বলছি। যেমন ধরুন, পুরুলিয়ার সৈকত রক্ষিতরা তাহলে লেখে কেন? কেন সে জয় কাব্যের মতো লেখা লেখে? তার অনেক আগে কেন সে বৃংহন বা অক্ষয়হিনীর মতো একটা আখ্যান লিখেছিল, উপন্যাস নয়, আখ্যান লিখেছিল? কিংবা শুধু তো সৈকত রক্ষিত একা নয়, বাংলাদেশে আমি কয়েকজনের নাম করতে পারি, সবার লেখা তো পড়িনি, আমি তাদের লেখা পড়েছি, তাই খানিকটা জানা আছে। শহীদুল জহিরের জীবন ও রাজনৈতিক বাস্তবতা বলে উপন্যাস, নাম শুনে আমিও প্রতারিত হয়েছিলাম। প্রথম ভেবেছিলাম এটা বোধহয় প্রবন্ধের বই, ওমা দারুণ একটা আখ্যান, উপন্যাস নয় আখ্যান। কিংবা সে রাতে পূর্ণিমা ছিল তার যে রচনা, শহীদুল জহিরের। কিংবা মনে করুন বিষ্ণু বিশ্বাসের কবিতা, তিনি বাংলাদেশেরই কবি,
মাসুদ খান ইত্যাদির নাম তো বললামই আপনাদের। তাহলে আছে আছে আছে, সবটাই নেই নয়, কিন্তু তারা প্রচারের আলোয় থাকে না, এবং এদেরই খুঁজে বের করার দায়িত্ব আমাদের। আমরা যারা বাংলা সাহিত্যের পড়ুয়া, আমরা যারা বাঙালির জীবনের কথা জানতে চাই, যে যেখানেই থাকুক আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি, এইটাই আমাদের মৌলিক অভিজ্ঞান। নানা দুর্ভাগ্যের কারণে আমাদের রাষ্ট্রীয় পরিচয় হয়তো অনেকের আলাদা, কিন্তু আমার জাতিসত্তার অভিজ্ঞানের নিরিখে আমরা সবাই এক, কিন্তু আমাদের খুঁজটা আলাদা। কেননা ঐতিহাসিক প্রেক্ষিতটা আমাদের আলাদা হয়ে গেছে, আমাদের সামাজিক প্রেক্ষিতটা আলাদা হয়ে গেছে। আমি ধর্মীয় প্রেক্ষিত বলছি না, এটা আমার কাছে একেবারেই গুরুত্বপূর্ণ নয়, বরং যারা অত্যন্ত বদ মতলব শব্দটাই ব্যবহার করলাম নিয়ে ধর্মের সুশ্রী দিয়ে বাঙালির মধ্যে আরো বিভাজন করতে চায়, বিভিন্ন উপভাষার এলাকার মধ্যে বিভাজন আনতে চায়, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করেই তাদের তৃপ্তি হয় না, যা এর মধ্যেও আরো যত সম্ভব বিভাজন আনতে চায়। সুতরাং আমাদের খোঁজাটা খুব কঠিন হয়ে পড়েছে। কিন্তু মনে রাখতে হবে যে সবকিছুরই মৃত্যু হতে পারে, কিন্তু জীবনানন্দ বলেছেন না যে মানবের মৃত্যু হলেও মানুষ বেঁচে থাকে? না, উল্টোটা বললাম, মানুষ মরে গেলেও মানব বেঁচে থাকে। একজন ব্যক্তি মানুষের বিলয় ঘটতে পারে, কিন্তু মানবতার কোনো বিলয় হয় না। কোথাও না কোথাও কোনো বাঙালি কিছু কিছু নানা রকম কারণে, কারণ এখন রাষ্ট্র নানা রকম ভাবে থাবা বসায়, তো রাষ্ট্রের প্রহার তো দেখা যায় না, কখনো প্রকাশ্য হয় যখন সেটা একটা স্বৈরতন্ত্রী চেহারা নেয়, চরিত্র নেয়, আর যখন বোঝা যায় না তখনও নিঃশব্দে প্রাণঘাতী তাদের উপস্থিতি। তা সত্ত্বেও আমাদের খোঁজ তো অব্যাহত রাখতে হবে, কিন্তু সেটা করতে গেলে মনে রাখতে হবে আধুনিকতা কোনো জাদু শব্দ নয়, এটা পিসি সরকারের জাদুকাঠি না যে আধুনিক হওয়া মানেই হচ্ছে গিয়ে সব হয়ে গেল। আধুনিকতার মধ্যে প্রচ্ছন্ন আছে যে গলিপথ আধুনিকতা বাদের, সেটা কি আমরা লক্ষ্য করি? আমরা তো লক্ষ্য করি না। সেই জন্যে আমরা ভীষণ ভীষণ ভীষণই ভুল করি। কিন্তু পর্ব থেকে পর্বান্তরে আমাদের যাত্রা চলেছে, আমাদের সন্ধান চলেছে। শুধু জানতে হবে কি খুঁজছি, কেন খুঁজছি, জানতে হবে আমরা কোন পথ ধরে চলবো। পথের নামে আমরা যেন পথহীনতার মধ্যে হারিয়ে না যাই, চূড়াবালিতে হারিয়ে না যাই, এঁদো ডুবার মধ্যে গিয়ে যেন না পড়ি। শুধু পড়ুয়া হলেই তো হলো না, সত্যিকারের অর্থে একজন সন্ধানী পড়ুয়া হওয়া দরকার। তো আমাদের বাংলা সাহিত্যে এই আধুনিকতা শব্দটাকে যে আমরা বহু বছর ধরে শতকরা 99.9 ভাগের অনবরত তার উপর ফুলবেল পাতা বর্ষণে, শব্দটা এইভাবেই বললাম, মনে করবেন, আমরা তাকে অমোঘ করে তুলেছি। আসুন না একটু নতুন করে প্রশ্ন করি, প্রতি প্রশ্ন করি। যেটাকে আপনি ভাবছেন হয়তো যে তার মধ্যে লুকিয়ে আছে আপনার অনেক সব কিছু পাওয়ার চাবিকাঠি, কিন্তু দেখবেন এ আসলে সব আবরণ, আবরণ ছাড়া আর কিছু নয়। তো আমরা তো আবরণে ভুলবো না। আমরা কি পোস্ট মডার্নিস্টদের মতন, আধুনিকোত্তরবাদীদের মতন আমরা এ করবো? বরং জয় গোস্বামীর কবিতার কথা স্মরণ করি, তিনি আমাদেরই সম্বোধন করে বলেছেন, আমরা এটা লক্ষ্য করি না। কেউ কি তোদের আদেশ দিচ্ছে? কেউ না। এই উপত্যকায় সবাই শুধু মুহূর্ত খায়, আহার শেষে আমরা আসি ঘুমন্ত প্রাণ নিতে। আমরা সব ঘুমন্ত প্রাণের অধিকারী, আমাদের প্রাণ নিতে আসে। আরম্ভে যা, শেষেও কি তাই? তাহলে কেন শেষ দৃশ্যে রক্তে তোদের খরম ভেজা? তোরাই তবে ঘাতক শুধু পোশাক পুরোহিতের। কবন্ধ বিবাহ বলে যে কবিতাটা উন্মাদের পাঠক্রম নামে বহু পঠিত কবিতার বইতে আছে জয়ের, সেখানে পাবি। আমি এই সব কিছুকে এই সময়ের সংকেত বলে ধরে নিই। তাহলে
আমরা আধুনিকতার খুঁজে বেরিয়ে আমরা শেষ পর্যন্ত হয়তো বা পৌঁছে যাচ্ছি প্রকৃত সম্প্রতিকে, সেই সম্প্রতিকে যা আমাদের জাতীয় চেতনার সর্বনাশ ঘটায় না, যা আমাদের ভুল পথে প্ররোচিত করে না। তার প্ররোচনা তো চারদিকে ছড়ানো। সাহিত্য পাঠ আর আগের মতো এত সহজ নয়, দুর্ভাগ্য এখানেই। আর আরো বেশি দুর্ভাগ্য এই জন্য যে আমরা একটা টেরই পাই না। সাহিত্য তো আর শুধুমাত্র সিলেবাস বা পাঠ্যক্রমের ঊর্ধ্ব নেই, সাহিত্য তো এই বিস্তীর্ণ জীবনে ছড়িয়ে আছে। এটা আপনারা সবাই জানেন, আমি নতুন কথা বলবার সাধ্য আমার নেই। আমি আপনাদের জানা কথাটাই আমার মতো করে আরেকবার পৌঁছে দিলাম, এই আর কি। আসুন না আমরা একটু নতুন করে ভাবি সবকিছু নিয়ে। তবে আমরা ভুলে গেছি নতুন করে ভাবতে, নিজেকেই নিজে প্রশ্ন করতে। হ্যাঁ, কখনো কখনো নিজের অভ্যাসকে নিজেই বিদীর্ণ করতে হয়, নইলে নির্ঝরের স্বপ্নভঙ্গ হয় না। চারদিকে আজকে দৃশ্যের চেয়ে অদৃশ্য কারাগার বেশি। আসুন না আমরা বলি সবাই মিলে, ভাং 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 কারা, আঘাতে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। হ্যাঁ, এসেছে। আমাদের যে বাংলা সাহিত্য, রবীন্দ্রনাথের বাংলা সাহিত্য, জীবনানন্দের বাংলা সাহিত্য, যে বাংলা সাহিত্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যে বাংলা সাহিত্য সৈয়দ ওয়ালিউল্লাহ, আখতারুজ্জামান ইলিয়াসের, যে বাঙালির ভাষায় রচিত মননের, স্বপ্নের, অনেক প্রাপ্তির, অন্তত প্রাপ্তির আকাঙ্ক্ষার গ্রন্থনা, সেই গ্রন্থনাটাকে যদি আমরা চিনতে চাই তাহলে একটু প্রতিপ্রশ্ন করতেই হবে আমাদের পাঠাভ্যাসকে, এবং আত্মবিনির্মাণ করতে হবে। এই আত্মবিনির্মাণের পথেই একমাত্র আমাদের মুক্তি, আমাদের সব প্রশ্নের সম্ভাব্য উত্তর। এইখানে আমি এবার আপনাদের কাছ থেকে নমস্কার জানিয়ে বিদায় প্রার্থনা করার আগে এই কথাটাই বলতে চাইছি যে দেখুন, আমাদের কাজ হচ্ছে যেটা মিখাইলোভিচ বাখতিন আমাদের শিখিয়েছেন আর্ট এন্ড আনসারেবিলিটি নামে তার বইতে, যে আসুন আমরা সবাই আনসারেবিলিটি মানে প্রত্যুত্তর যোগ্যতা, প্রত্যুত্তর দেওয়ার মতন, প্রত্যুত্তর চাওয়ার মতন যোগ্যতা অর্জন করি এই জীবন থেকে, এই সাহিত্য থেকে, আমার নিজের থেকে, যে আমাকে আমি হয়তো না জেনে না বুঝে এতদিন আচ্ছন্ন করে রেখেছি। আসুন সব আচ্ছন্নতা দূরে যাক, আমরা নতুন করে ওই প্রত্যুত্তর যোগ্যতা সবাই মিলে এবং এককভাবে অর্জন করি। যারা আমার কথা শুনলেন, দেখলেন হয়তো, তাদের সবাইকে ধন্যবাদ। আর সবশেষে অবশ্যই এই কলেজের যারা অধ্যক্ষ সহ যে দুজনকে বিশেষভাবে জানি, একজন মিতালি এবং আরেকজন দেবযানী, তাদের তো ধন্যবাদ জানালে হয়তো তারা রেগে যাবে, ধন্যবাদ জানাচ্ছি না, আমি শুধু আমার আনন্দ প্রকাশ করছি। সেই ভালো, আনন্দ প্রকাশ করলে তো বাধা নেই নিশ্চয় দেবযানী। তো সবাই ভালো থাকুন, নমস্কার। স্যার, আমরা তো নিজেরাই এখন আচ্ছন্নতার মধ্যে দিয়ে কাটাচ্ছি, আর একটা ঘোরের মধ্যে রয়েছি, কারণ আপনি যে বক্তব্য রাখলেন মানে অসাধারণ। এবং আপনি শুরু করলেন গয়েটের একটি কথা দিয়ে, আর্ট ইজ কমিউনিকেশন, আধুনিকতা হলো সংযোগের আধুনিকতা, এবং সেই সংযোগটা হচ্ছে আসলে আপনি যেটা বলতে চাইলেন বারে বারে, পাঠকের সঙ্গে যিনি লিখছেন সেই কথাকারের। আপনি কতগুলো নতুন শব্দ আমাদের মধ্যে ভরে দিলেন আজকে। আপনি বললেন, আমি উপন্যাস বলি না, আমি বলি আখ্যান। এবং আমি আপনি অনেকগুলো নাটকের যে চরিত্র বা উপন্যাসের যে চরিত্র, আমি চরিত্র শব্দটাকে আমি একদম পছন্দ করি না, আমি কুশীলব বলতে পছন্দ করি। এগুলো আমরা শিখলাম। আপনি আমাদের মধ্যে আরেকটি বিষয় ভীষণভাবে বললেন যে আমরা যেন আমাদের ছাত্র
ছাত্রদের বা আমরা নিজেরাও যেন জিজ্ঞাসু হতে পারি, এবং সেটা বোধহয় অনেক বেশি প্রয়োজন। এই যে জিজ্ঞাসা করার যে কেন, এই উত্তরটা যেন আমরা চাওয়ার মতন সাহস অর্জন করতে পারি, এবং আরেকজন যখন আমাকে এই প্রশ্নটা করবেন তখন সেই উত্তরটা দেওয়ার মতন সাহসও যেন আমার মধ্যে থাকে, এটাও আপনি আমাদেরকে আজকে শেখালেন। আপনি আধুনিকতার কতগুলো মানদণ্ড নিজে সৃষ্টি করেছেন, যেগুলো খুব আমার অভিনব লেগেছে। সময় এবং মননের নিরিখে রত্ন আধুনিকতা, সন্ধিৎসু আধুনিকতা, শীর্ষ আধুনিকতা, আরোহী আধুনিকতা, অবক্ষয়ী আধুনিকতা, এবং অনেকগুলো প্রশ্ন আপনি আমাদের সামনে আজকে রেখেছেন যে আসলে আধুনিকতা বলতে আমরা কি বুঝি, এবং আমরা বোধহয় এভাবে আধুনিকতা খুঁজতে খুঁজতে আমরা একটা প্রকৃত সাম্প্রতিকের দিকেই ছুটছি। এবং এই যে আজকে পুরো আপনার বক্তব্যটির মধ্য দিয়ে আমরা নিজেরা, মানে আমাদের ছাত্ররা কি হলো আমরা জানি না, কিন্তু আমরা যারা অধ্যাপনা করি এবং আমরাও খুবই বড় মাপের ছাত্র, আমরা অনেক বেশি উপকৃত হলাম আপনার বক্তব্যের মধ্য দিয়ে। আপনি সন্ধানী চোখটা আমাদের রাখতে বলেছেন এবং সময়ের সংকেত খুঁজে নিতে বলেছেন, এবং প্রকৃত আধুনিকতার সংজ্ঞা আপনি আমাদেরকে শিখতে বলেছেন। খুব ভালো লেগেছে আপনার বক্তব্য স্যার। আপনি বিভিন্ন সময়, কাল এবং বিভিন্ন রকমের সাহিত্য শাখাগুলি ধরে ধরে আপনি আলোচনা করেছেন। আমাদের মনে হচ্ছিল আরো শুনতে পারলে আরো বেশি ভালো লাগতো। আবার নিশ্চয়ই আপনাকে আমরা পাবো, আমরা এই আশা রাখছি, এই প্রার্থনাও জানিয়ে রাখছি আজকে এই অনুষ্ঠানে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। কিছু প্রশ্ন ইতিমধ্যে এসেছে, স্যারের কাছেও প্রশ্ন রয়েছে, তবে আমি প্রথম প্রশ্নটা আমাদের ম্যাডাম সাবিত্রী নন্দ চক্রবর্তীর কাছে রাখছি। ম্যাডাম, আপনি শুনতে পাচ্ছেন? ম্যাডাম, আপনি কি আছেন? তাহলে আমি স্যারকেই করছি, ততক্ষণে হয়তো ম্যাডাম চলে আছি বলো। আচ্ছা, অধ্যাপক অচিন্ত্য কুমার গাঙ্গুলি তিনি একটি প্রশ্ন রেখেছেন। In Chaturanga novel, Rabindranath depicted the Freudian laws to a great extent. Then the Manik's compositions have been reflected in this genre. মানে আমি প্রশ্নটার মধ্যে তো একটা তুলনা দিয়েছেন, মানিকের সঙ্গে চতুরঙ্গের তুলনা, নাকি বলতে চাইছেন যে কে কতটা ফ্রয়েড অনুসরণ করেছেন? রবীন্দ্রনাথের থেকে মানিক বেশি না মানিকের থেকে রবীন্দ্রনাথ বেশি, এরকম কি প্রশ্নটা? আসলে আমার যেটা মনে হলো উনি বলতে চাইলেন যে রবীন্দ্রনাথেরই একটা মানে এক্সটেনশন পার্ট বোধহয় মানিকের, মানে ফ্রয়েডিয়ান যে তত্ত্বটা সেটার এক্সটেনশনটা মানে রবীন্দ্রনাথ থেকেই, রবীন্দ্রনাথের চতুরঙ্গরই একটা এক্সটেন্ডেড পার্ট আমরা মানিকে পাচ্ছি, এটাই বোধহয় উনি বলতে চান। এখন আমার সেটা মনে হয় না। আমার মনে হয় যে যে ইতিনেতির দ্বন্দ্ব চতুরঙ্গে আছে, ঠিক সেই ধরনের দ্বন্দ্ব পুতুল নাচের ইতিকথায় নেই। বরঞ্চ ফ্রয়েড একটা আশ্চর্য কথা বলেছেন। তিনি তো বলেছেন যে তিনি আবিষ্কার করেননি কিছু। তিনি বলেছেন, দ্য পোয়েটস অ্যান্ড ফিলোসফার্স বিফোর মি ডিসকভার্ড দ্য আনকনশিয়াস, what I discovered was the scientific method by which the unconscious can be studied. তো এই যে আনকনশিয়াসকে কি করে স্টাডি করা হবে, সেখানে আমার মনে হয় রবীন্দ্রনাথ অনেক গভীরতর সত্যকে অন্বেষণ করেছেন, এবং রবীন্দ্রনাথের খোঁজার পথ আলাদা ছিল, অন্বিষ্টও আলাদা ছিল। আর মানিক বন্দ্যোপাধ্যায় অবশ্যই কালের প্রেক্ষিতে, কালের প্রয়োজনে তার অন্বিষ্ট আলাদা। কাজেই সেখানে ফ্রয়েডিয়ান ইন্ট্রোস্পেকশন আছে দুজনেরই, কিন্তু দুটো একটা আরেকটার এক্সটেনশন বলে আমি মনে করি না। আশা করছি অচিন্ত বাবু আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। ম্যাডাম অত্যন্ত স্পষ্ট ভাষায়
খুব সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছেন। আমি এবারে স্যারের কাছে আসছি। রাজীব পাল তিনি জানতে চেয়েছেন, প্রাচীন ও মধ্যযুগের কবিরা আধুনিক ছিলেন না? যদি না হন তবে কেন? কালকেতু ফুল্লরাকে প্রশ্ন করেছেন, শাশুড়ি ননদি নাহি নাহি তোর সতা, তা কার সঙ্গে দ্বন্দ্ব করি চক্ষু কইলি রাতা। এই প্রশ্ন আধুনিক নয়? স্যারকে জিজ্ঞাসা করেছেন এটা। আমি কি আরেকবার পড়বো স্যার? স্যার আপনি আনমিউট করুন, আপনি আনমিউট করুন। হ্যাঁ, আসলে ওই আমার ততক্ষণ আমি যা বললাম, আমার ধারণা ছিল যে তার মধ্যে উত্তরটা আছে। আধুনিকতা মানে একটা আধুনিকতার সংস্কার যেটা আমাদের মধ্যে কাজ করছে। আমি প্রশ্নকর্তা যে প্রশ্নটা করলেন, তিনি আগে ভেবে নিন আধুনিক বলতে তিনি কি বুঝাতে চাইছেন। তিনি যদি আমি যেটা বললাম যে সাম্প্রতিক বুঝান, অবশ্যই সাম্প্রতিক আমি বলবো, কিন্তু আধুনিক না। আমি বারবার বলছি যে শব্দ ব্যবহারে শৈথিল্য, এটা আমাদের কারুর দোষ না। এটা আমার 100-150 বছর ধরেই চলছে। এখন এটা থেকে বেরিয়ে আসা উচিত। আধুনিক একটা মূল্যগর্ভ শব্দ, এটা পারিভাষিক শব্দ, কিন্তু আমরা এটাকে অপারিভাষিক অর্থে ব্যবহার করি। যদি প্রশ্নটা এরকম হয় যে ওই সময়ে কার সঙ্গে দ্বন্দ্ব করি চক্ষু কইলি রাতা ইত্যাদি, তো এটা একটা সাম্প্রতিক প্রশ্ন হতে পারে অবশ্য। কেননা দুর্ভাগ্যক্রমে আমাদের মেয়েরা এত যে অনেক কিছু হচ্ছে, আমরা অনেক কিছু দেখছি, কিন্তু তা সত্ত্বেও আমাদের পারিবারিক মূল্যবোধের কতকগুলি, যেটা মূলত গ্রামীণ সমাজের, শহুরে সমাজের এই ব্যাপারটা না, সমাজে অনেক সফিস্টিকেটেড হয়ে আসে। কিন্তু মূল কথাটা হচ্ছে, হ্যাঁ এটা একটা সাম্প্রতিক প্রশ্ন বটে, তবে ওই পর্যন্তই। একে আমি আধুনিক বলবো না। আধুনিক একটা মূল্যগর্ভ শব্দ। আশা করছি রাজীব বাবু আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। স্যার প্রণাম, ম্যাডামকেও প্রণাম।